আমাদের বাংলাদেশে যে পহেলা বৈশাখ, এটা মুঘল সম্রাট আকবরের সময় শুরু হয়েছে। এটা মূলত করা হয়েছিল কৃষকদের কাছ থেকে খাজনা নেওয়ার উদ্দেশ্যে। বছর এই দিনে কৃষকদের কাছ থেকে কি নেওয়া হতো? খাজনা নেওয়া হতো। এমনকি একটা সময় এটা আমাদের এই ভারত উপমহাদেশে সেটা রূপ নেয় হচ্ছে বছরের এই দিনে ব্যবসায়িক একটা হিসাব নিকাশের লেনদেন হতো, হাল খাতা অনুষ্ঠান হতো। এখনো অনেক জায়গাতে হয়ে থাকে, এখনো গ্রামগঞ্জে হয়ে থাকে, ঠিক কিনা? এটা অবৈধ কিছুই নয়। ইসলাম আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, এতটা প্রশস্ততা দিয়েছে, যদি দেশের কোনো কার্যক্রম সাংস্কৃতিক হোক, রাষ্ট্রীয় হোক, যদি কোরআন সুন্নাহর কোনো নীতিগত আইনের বিরুদ্ধে না যায়, সামাজিক কালচার, তাহলে আপনি এটা পালন করাতে কোনো অসুবিধা নেই। আমাদের দেশের সামাজিক কালচার হিসেবে আমরা অনেক কিছুই করি। যেমন আমাদের দেশের ওই কৃষকরা যখন মাঠে যায়, দেখবেন যে মাথার মধ্যে এক ধরনের ক্যাপের মতো পরে আছে না, বোঝা টোজা নেওয়ার জন্য এক ধরনের টুপি পরে। তা এখন আপনি বলবেন যে এটা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম, জায়েজ না জায়েজ, বৈধ না অবৈধ? এখানে অবৈধর কিছু নাই। এরপরে আমাদের দেশের লোকেরা যখন চা বাগানে কাজ করে, দেখবেন চা বাগানের মহিলারা আপনার চায়ের পাতা তোলার জন্য এক ধরনের ঝুলি পিছনে নিয়ে রাখে। এখন আপনি বলেন ইসলামের দৃষ্টিতে কি হবে? ইসলামের একটা মূলনীতি বলে যে আপনাদের, ইসলাম যে সমস্ত কাজগুলোকে নিষিদ্ধ এবং হারাম করেছে, সেই গণ্ডির বাহিরে গিয়ে একটা হারাম যদি না হয়, নিষিদ্ধ যদি না হয়, সমস্ত কাজকে ইসলাম বৈধ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, নিষেধাজ্ঞা দিয়েছে সেই জায়গায় যেখানে ইসলাম বিরোধী কাজ হয়। পহেলা বৈশাখ যতক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র সাংস্কৃতিক বর্ষবরণ কিংবা শুধুমাত্র হালখাতা ছিল, যখন শুধুমাত্র এদের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল, ততক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম এটাকে নিষেধ করেন। কিন্তু যখন পহেলা বৈশাখের নামে মূর্তির মিছিল শুরু হয়েছে, ভাস্কর্যের মিছিল শুরু হয়েছে, মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, এর মধ্যে ডাক ঢোল পিটানো শুরু হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়েছে, নাচ এবং গান শুরু হয়েছে, তখন থেকে এই পহেলা বৈশাখকে উলামায়ে কেরাম হারাম ঘোষণা করেছে। আমি কি কথা বুঝতে পেরেছি? এক কথায়, যদি সাংস্কৃতিক ভাবে থাকে, যে সংস্কৃতি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে না, তাহলে সেই সংস্কৃতিতে কোনো অসুবিধা নাই। আপনি পহেলা বৈশাখে একটু ভালো খাবার রান্না করেছেন, মানুষদেরকে একটু দোয়ার আয়োজন করেছেন, এতে কোনো আপত্তি নেই। এটা সংস্কৃতি হিসেবে, ধর্মীয় প্রোগ্রাম না। এটা হচ্ছে ওই সাংস্কৃতিক প্রোগ্রাম, যে সাংস্কৃতিক প্রোগ্রাম আমার ধর্মের সাথে কন্ট্রাডিকশন নয়, কিন্তু সেই সংস্কৃতির নামে ঢুকে গেল নাচ গান, হালাল না হারাম? ঢুকে গেল নারী পুরুষের অবাধ মেলামেশা, হালাল না হারাম? ঢুকে গেল রাস্তাঘাটে পান্তা ইলিশ খাওয়ার জন্য এক বেহায়া সংস্কৃতি, হালাল না হারাম? আপনি বলবেন পান্তা ভাত খাওয়া তো নিষিদ্ধ নয়, কিন্তু পর নারীর হাতে খাওয়া কি হারাম? রাস্তাঘাটে মেয়েরা 500 টাকা করে প্লেট বিক্রি করছে, মেয়েরা পর নারীর হাতে, লোকেরা, ছেলেরা এতিমের মতো, ভিক্ষুকের মতো তাদের কাছ থেকে খাওয়া নিচ্ছে, হারাম কিনা? আবার এটাকে, আবার এই কালচারটাকে শুধু পহেলা বৈশাখ না, আমরা পহেলা বৈশাখের নামে এই ধরনের অপসংস্কৃতি, যা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট দেয় না, সেটাকে মিডিয়ার মাধ্যমে হাইলাইট করলেন, বুদ্ধিজীবীদের মাধ্যমে প্রমোট করলেন, রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য আপনারা উৎসাহ প্রদান করলেন। তাহলে কি হলো? একটা ভিন জাতি কালচারকে এটা মুসলিম জাতির উপর আপনি প্ল্যান করে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলেন, ঠিক না? ঠিক। আমি বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। ওনার নীতিগত অনেক কাজ আমার কাছে ভালো লেগেছে, কিন্তু একটি বিষয় আমার কাছে মারাত্মক আপত্তি লেগেছে। সেটা হচ্ছে, আপত্তির জায়গাটা বলে দিই। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী দেওয়া হয়েছে, একজন হিন্দু ভদ্রলোককে। কাকে আপনি মন্ত্রী বানাবেন না বানাবেন সেটা আপনাদের দলীয় ব্যাপার, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন মন্ত্রী হবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সংস্কৃতি গড়ে ওঠে মানুষের ঈমান ও আকীদার উপর ভিত্তি করে, বিশ্বাসের উপর ভিত্তি করে একটা দেশের সংস্কৃতি গড়ে ওঠে, ঠিক না? ঠিক বলেন। আপনি কলকাতায় যান, দেখবেন মেয়েরা শাখা পড়ছে, কপালে সিঁদুর পড়ছে, এমনকি 99% মহিলা অমুসলিম হিন্দুরা তারা 3 পিসের মধ্যে উড়না পরে না, শুধু 2 পিস পরে, গায়ে কোনো উড়নায় রাখে না। এটা ওদের দেশের একটা সংস্কৃতি। আপনি ইউরোপ কান্ট্রিতে যান,
পুরুষরা ফুল প্যান্ট পরে, নারীরা হাফ প্যান্ট পরে। উচিত ছিল নারীরা পরবে ফুল প্যান্ট, পুরুষ পরবে কথার কথা আর কি, যদি দেওয়া হয় আর কি, কিন্তু না, উল্টা হয়ে গেছে। এটা ওগুলো দেশের সংস্কৃতি। কেন? এখন বলবেন ওই সংস্কৃতি কি করে গড়ে উঠলো? এই জন্য গড়ে উঠেছে ওদের ধর্ম আনকমপ্লিট, ইনকমপ্লিট থাকার কারণে এই ব্যাপারে ওদেরকে কোনো দিক নির্দেশনা প্রদান করে নাই। কিন্তু আমাদের দেশে যে এই যে আমাদের মেয়েরা হিজাব পড়ছেন, নেকাব পড়ছেন, আমাদের পুরুষরা মুখে দাড়ি রাখছেন, লম্বা লম্বা জামা কাপড় পরছেন, উলঙ্গ মহিলাদেরকে রাস্তাঘাটে ওইভাবে দেখা যায় না, যদি অনেকে প্রমোট করার চেষ্টা করে, এই কালচারটা এই দেশে কি করে গড়ে উঠছে? এই দেশে গড়ে উঠেছে এদেশের অসংখ্য আলেম ওলামাদের ওয়াজ, নসিহত, তালিম, তরবিয়াত, ইসলাহি বয়ান, বড় বড় ইসলামিক সম্মেলন, কোরআন হাদিসের চর্চা, মানুষের মধ্যে দাওয়াতি এমন কার্যক্রম আলেমরা পরিচালনা করেছেন। এই দেশের মানুষ বুঝে যে নারীরা হাফ প্যান্ট পরে চলা এটা ঠিক না, এটা জায়েজ না, এটা হালাল না হারাম? যদি বলেন, এই আপনারা এটা বুঝে ফেলেছেন। এটা এই যে কালচারটা তৈরি হয়েছে, এই সংস্কৃতি তৈরি হয়েছে, এটা আমাদের ইমানের উপর ভিত্তি করে, এটা আমাদের ধর্মীয় চিন্তা চেতনা থেকে আমাদের কালচারটা গড়ে উঠেছে।